চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীর প্রতীক্ষিতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির। শুভ সকাল স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। জি স্যার, শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে জাপানের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং সম্পর্কটা গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে এবং জাপানিদের কবর নিয়ে। সো বাংলাদেশে জাপানিদের কবর কিভাবে এলো এবং এর প্রেক্ষাপট সম্পর্কে একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ সময় উপযোগী প্রশ্নের জন্য। দ্বিতীয় মহাযুদ্ধের সময় জাপান চায়না আক্রমণ করেছিল। দখল করার পরে তারা বার্মাতে অ্যাডভান্স করছিল। তখন জেনারেল ওয়েভেল প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলেছিলেন, কিন্তু জাপানিদের অ্যাডভান্স উনি রুখতে পারেন নাই। তখন অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল দুই দলেরই। তখন ফিল্ড মার্শাল স্লিমকে কমান্ড দেওয়া হলো ওয়েভেলকে সরিয়ে নিয়ে। ফিল্ড মার্শাল স্লিম তখন রিঅর্গানাইজ করলেন পুরো বিষয়টা এবং প্রতিরোধ যুদ্ধ সঙ্গে সঙ্গে তিনি লজিস্টিকগুলো সেট আপ করলেন। এই লজিস্টিকের মাধ্যমে একটা ছিল হাসপাতাল। তিনি দেখলেন যে জাপান যখন অ্যাডভান্স করছে তখন হাসপাতালগুলো সুরক্ষিত জায়গাতে আনতে হবে। দুটো জায়গায় তিনি হাসপাতাল করলেন, 3টা হাসপাতাল, ময়নামতিতে 2টো হাসপাতাল, 150 নম্বর ব্রিটিশ আর্মি হসপিটাল এবং 14 নম্বর ব্রিটিশ হসপিটাল, আর একটা করলেন উনি চট্টগ্রামে। সেইখানে আহতদেরকে আনা হতো, চিকিৎসা করা হতো। তো সেই সময় আবার দেখা গেলো যে এই আহতদেরকে আনার সময় 5টা পয়েন্ট আরও উনি ডেভেলপ করলেন যেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্স দেওয়া হতো। এই 5টার দিকেও আবার উন্ডেড সোলজার এখানে আসা শুরু করলো। অনেক বড় হাসপাতাল ছিল। যখন এই হাসপাতাল থেকে লোকগুলো মারা যাওয়া শুরু করলো তখন চিন্তা শুরু হলো ওদেরকে কোথায় নিয়ে যাবে। তখন ফিল্ড মার্শাল স্লিমের সিদ্ধান্ত অনুযায়ী একটা বড় এলাকাতে ময়নামতির কাছে একটা রিভার স্লোপের মধ্যে, সেটা ফুলে ফলে ভরা সুন্দর জায়গা ছিল, সেখানে কবরস্থান করা হলো একটা, আর চট্টগ্রামে করা হলো দামপাড়ার কাছে। সুতরাং এইখানে এইগুলো ছিল, এই ডেড বডিগুলো ছিল বেসিক্যালি ওয়ার উন্ডেড জাপানিজ সোলজার্স যাদেরকে এখানে আনা হয়েছে। কিন্তু এর পাশাপাশি ব্রিটিশ কমনওয়েলথের সোলজাররা মুসলিম সোলজারদের, আফ্রিকান সোলজারের জন্য সেপারেট স্পেসও করা হলো। 4টা গ্রুপ ছিল, এর মধ্যে একটা গ্রুপ ছিল জাপানের। আপনি কেন কবর নিয়ে কাজ করার ডিসিশনটা নিয়েছেন? ছোটোবেলার থেকে আমি আমার বাবার সঙ্গে জানাজায় যেতাম, দাফনে যেতাম আর কি, এবং তখনকার দিনে পরিবারই দাফন করতো, কবরে নামতো। সেটা আমি আস্তে আস্তে শিখলাম। 71-এ মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের ক্যাম্পের আশেপাশে, শরণার্থী শিবিরের আশেপাশে মুক্তিযোদ্ধা ক্যাম্পের যখনই কেউ শহীদ হতেন তখন আমি তাদের কবর দিতাম। প্রশান্তি ছিল, আমি অধিনায়ক হিসাবে তাদের কবরে শুয়ে আসছি, তাদের আত্মা যেন শান্তি পায়। সেই করতে করতে আমি এরপরও আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবারই কবর দিচ্ছি, এবং কবরটা লোকে বলতো আমি সুচারুরূপে সুন্দরভাবে কবর দিতে পারি। এরপরে আমি মহান মুক্তিযুদ্ধ যখন শেষ হয় তখন অনেক কবর আমি নদী ভাঙনের দিকে সরিয়ে এনেছি, পানির থেকে সরিয়ে এনেছি, সীমান্তবর্তী এলাকার থেকে সরিয়ে এনেছি, কবরস্থানে দাফন করেছি। বীরশ্রেষ্ঠ হামিদুরের দেহাবশেষ আমি আমবাসার হাতিমারা ছড়া গ্রামের কাছে পানির থেকে উঠিয়ে নিয়ে এসেছিলাম। এই ব্যাপারটা সবাই জানতো, নিউজ পেপারে ছিল। তখন জাপানিরা জানতে পেরে বলেছিল যে এই ব্যাপারে তাদের সঙ্গে আমি সহযোগিতা করতে পারি কিনা। জি, এই কাজটি কিন্তু একদম অন্যরকম একটি কাজ, এবং এই কাজটি আসলে সবার করার কিন্তু আসলে সাহসেরও বিষয় আছে এবং অনেক বিষয় কিন্তু মেইনটেনের বিষয় আছে। সেই বিষয়গুলো আপনি কিভাবে করেছেন? আমরা সবাই জানি 71-এ জাপান আমাদের অকৃত্রিম বন্ধু ছিল, স্বার্থবিহীন। রিফিউজিদের সহযোগিতা, মুক্তিযোদ্ধার সহযোগিতা, খাবার পাঠানো, চিকিৎসা দেওয়া, ডাক্তার নার্স পাঠানো বিশাল সাহায্য করেছিল। তাই জাপানের কথা বললে আমার মনটা নরম হয়ে গেছিল। জাপান আমার জন্য এত কিছু করলো, আমি তাদের জন্য কিছু একটা করতে পারবো না? জাপান সরকার কিভাবে এই কাজে নিয়োজিত থাকছেন? জাপানের একটা ওপিনিয়ন ফর্ম হয়েছে। ওদের
সৈনিকদের তাদের সন্তানদের তারা দেশে নিয়ে আসতে চায়। আগেও আলোচনা হয়েছে, কিন্তু অনেকে বলছে তারা পরাজিত সৈনিক, কিন্তু এখন মনে হচ্ছে পরিবার, আত্মীয় স্বজন এবং সৈনিকরাও চাচ্ছে তাদের সন্তানেরা কেন এত দূরে থাকবে, তাদের দেহাবশেষ যেন সসম্মানে তাদের দেশে এনে তারা যেন রাখতে পারে। এই জন্য তারা এই প্রচেষ্টা চালিয়েছিল। আমি মনে করি দিস ইজ এ নোবেল এফোর্ট। এই যে কবরটি, এটি মাটির গভীরে, কতখানি গভীরে পেয়েছেন এবং কিভাবে দেখেছেন, এটি কেমন দেখেছেন? 3.5 ফিট 4 ফিটের মধ্যেই তো সব কবর থাকার কথা, কিন্তু আমি জানতাম যে এইখানের স্লোপের মধ্যে এটা, সুতরাং কবরগুলো অনেক মাটি ধুয়ে যেত। তো কমনওয়েলথের ওয়ার্কাররা এসে এর মাটি দিত। তো আমি মনে করেছিলাম 3.5 ফিট হতে পারে বা আরও বেশি হতে পারে। তো যতক্ষণ না আমি পাই তাহলে আমি কবর খুঁড়ে যাব। আমি প্রায় 8.5 ফিটেও কবর পেয়েছি আর কি, কারণ মাটিতে চাপা পড়তে পড়তে অনেক নিচে নেমে গেছে। আরেকটা কথা ছিল, এই কাজগুলো কিন্তু প্রফেশনাল লোক দিয়ে মনে হয় করানো হয়নি, কন্ট্রাক্টরকে করানো হয়েছে মনে হয়। একখানে দেখলাম হেডস্টোনে লেখা আছে একটা ছেলের নাম, খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ অনেক দূর খুঁজে গিয়ে দেখলাম তার মাথাটা উল্টা দিকে আছে, প্যাকেট করা আছে, ফেলে দিয়ে চলে গেছে আর কি। এগুলি শুনতে কষ্ট লাগে, কিন্তু এই ব্যাপারে অনেক ধৈর্য দেখাতে হয়। আমি যতদিন কাজ করেছি সকালে 5টার সময় যেতাম, রাত 7টা পর্যন্ত কাজ করতাম। অনেকে বলতো তোমার কষ্ট হয়, খুব কষ্ট হয়, কারণ কোন মার কোন সন্তান এখানে শুয়ে আছে, মা জানে না, পিতা জানে না, ভাই বোনরা জানে না। যদি কবরটা পায়, কারণ ডিএনএ টেস্ট করে দেওয়া হবে, তাহলে কিছু প্রশান্তি হবে। দ্য ফার্স্ট রাইট অফ এ সোলজার টু বি বারিড ইন দ্য কান্ট্রি অফ হিজ বার্থ। এদেরও রাইট আছে তার নিজের মাটিতে যেন তারা ঘুমাতে পারে, এটাই মনে করি। আর জাপানের জন্য আমার হৃদয় কাঁদে, কারণ তারা আমাদের সহযোগী বন্ধু। এরপরেও জাপান সবসময় আমাদের সাহায্য করেছে আপদে বিপদে। আমরা বাঙালিরা কৃতজ্ঞ জাতি, তাই কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের প্রয়োজন। আগামীতে আর কিভাবে কাজ করতে চান? কাজ তো করতেই হবে। আমার বয়স একটু বেশি হয়ে গেছে এই কাজের জন্য, 74 বছর কাজ করেছি। বাট ইট ইজ নট দ্য এজ বাট দ্য মাইলেজ। আমার মাইলেজ অভিজ্ঞতাটা আমি ব্যবহার করতে চাই। আমি যখনই কবর দিতে যাই, আমি কবরস্থানের লোকজনকে প্রশিক্ষণ দেই কীভাবে কবরটা সঠিকভাবে দেওয়া যায়। 24টা কবরের মধ্যে আমরা 23টা নিয়ে আসতে পেরেছি। জাপানিরা আলোচনা করছিল হয়তো 15-16টা আনতে পারবে। আমরা জিজ্ঞেস করেছি কতগুলো উঠাতে পারবে, আমি বলছিলাম 24টা পারবো। 23টা পেয়েছি। আরেকজন যতদূর রেকর্ডে দেখেছি খুব কম বয়স ছিল, সব হাড্ডিগুলো হয়তো মাটির সঙ্গে মিশে গেছে হয়তো। আর এরপরে যদি আল্লাহ সাহায্য করে, আল্লাহ পাক সাহায্য করে, 18টা কবর আছে তাদের চট্টগ্রামে দামপাড়ার কাছে। সেই কাজ জাপানিরা যখন বলবে আমি সেই কাজটা করে দেব। আমার কাজে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের আমাকে নিয়োগ দিয়েছে, জাপানিরাও আমাকে নিয়োগ দিয়েছে। আমি অনেক সাপোর্ট পেয়েছি। ময়নামতি ক্যান্টনমেন্টের সঙ্গে সেনাবাহিনীর আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশান ভালো ছিল, ভিড় করতে দেয় নাই। পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি, এসপি, এলাকার জনগণও অনেক সাহায্য করেছে। তাই আমরা নির্বিঘ্নে এই কাজগুলি করে এনেছি, একটু অসুবিধা হয়নি। আল্লাহ পাক মেহেরবানি, যে উনি মেহেরবানি করেছেন বলে আমরা সফল হয়েছি। জাপানিদের মধ্যে কি প্রশান্তি দেখেছি আমি। তারা 81 বছর পরে 23টা কবর নিয়ে যাচ্ছে তাদের প্রিয়জনের কাছে আর কি। যে এটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ একটা আসলে টপিক, যদিও এই টপিকটা নিয়ে আলোচনা খুবই কম হয়, কিন্তু দিন শেষে সবার আলটিমেট যে জায়গাটা সেটাই কিন্তু হচ্ছে কবর। আমাদের সেখানে যেতেই হবে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা একটু কমই হয়, কিন্তু তরুণ প্রজন্মদের মাঝে বা আপনার যে পরে যারা আসলে এই সেক্টরে এখন কাজ করছে তাদেরকে তো আপনি শেখাচ্ছেনই, কিন্তু যারা আসলে ইয়াং যারা আছেন বা যারা আসলে শিখতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? এটি আমার আপনার কাছে শেষ প্রশ্ন। আমি আমার নতুন প্রজন্মকে বলতে চাই, যাদের জন্য আমি মুক্তিযুদ্ধ করেছিলাম 71-এ, মানুষকে ভালোবাসতে হবে, মৃত্যুর পরেও ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, আর তাকে অধিকার দিতে হবে তার নিজ মাতৃভূমিতে যেন সে ঘুমাতে পারে। আরেকটা কথা, যে
এই পুরো জিনিসটাই কিন্তু ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা। আমরা জীবিত আছি তাই মৃত ব্যক্তিকে ভালোবাসছি। আমি জানি না হয়তো সৃষ্টিকর্তা এই মৃত ব্যক্তির আত্মাকে নিয়ে আমার সামনে ধন্যবাদ বলাচ্ছে। আমি মাঝে মাঝে মনে হয় আমার পিছনে কে যেন দাঁড়িয়ে আছে, অন্ধকার কবরে দাঁড়িয়ে আছে। আমি একটা ছোট টুল দিয়ে আমি খোদাই করার চেষ্টা করছি, মাঝে মাঝে মনে হয় আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। সে কে? হয়তো সেই ব্যক্তি। আমরা তো মৃত্যুর পরে কি হবে আমরা জানি না, কিন্তু কথাটা হচ্ছে যে রোজ কিয়ামতের দিন যদি আল্লাহ পাকের দরবারে আমরা হাজির হব, তখন যদি বলা হয় তুমি তোমার কর্তব্য পালন করেছো, আমি বলে চেষ্টা করেছি আপনার বান্দাদেরকে সসম্মানে তাদের মাতৃভূমিতে শুইয়ে দিয়ে, এটাই হয়তো প্রাপ্য যে জিনিসটা। আসলে আরেকটা কথা, আমরা কত ভুল করি, অত্যাচার অবিচার করি, দুর্নীতি করি, কত কিছু করি, কিন্তু কবরের মধ্যে নামলে মনটা অন্যরকম হয়ে যায়। আমার কিছু দরকার নাই, টাকা পয়সা ধন দৌলত কাপড় চোপড় কিছু দরকার নাই, আমি মাটিতে মিশতে যাচ্ছি। সেই মাটিকে ভালোবাসার চেষ্টা করতে হবে, সেই মাটিকে ভালোবাসার মাধ্যমে আমার দেশ মাতৃকে ভালোবাসতে হবে। এই দেশের মাটিতে যেন আমরা ভালোভাবে শুয়ে শান্তিমতো শুয়ে মরতে পারি, এটা আমাদের কামনা। নতুন প্রজন্মকে বলবো মৃত্যু আর জন্মর মধ্যে কোনো ফারাক নাই, সবই এক। এটা টাইমের ফ্যাক্টর শুধু। আসলে হচ্ছে আমার মাটি, আমার দেশ, সেই দেশে যেন আমি থাকতে পারি, আর জাপানিরা যেন তাদের দেশে থাকতে পারে। আর এই যে হত্যাকাণ্ড, এটা বন্ধ হওয়া উচিত। কারণ কোন মার কোন সন্তান কোথায় হারিয়ে যায় মাও জানে না, পিতাও জানে না। সেইগুলি অনুভূতিটা আনতে হবে। আসলে ভালো মানুষ হতে হবে। সৃষ্টিকর্তা আমাদের ভালো মানুষ নির্দেশ দিয়েছেন, আমরা কেউ মানছি না। আমি যেন কিছুটা ভালো মানুষ হতে পারি, আর আমার নতুন প্রজন্মকে বলতে পারি তোমরা আসো একত্রে, মানুষকে ভালোবাসো, জীবনকে ভালোবাসো, মৃত্যুকেও ভালোবাসো, মৃত ব্যক্তিকেও ভালোবাসো, তাদের প্রতি সহনশীল হও। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথা বলে খুবই ভালো লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য, এবং আপনি যে কাজটি আপনার জীবনে নিয়েছেন এবং কাজটি যেভাবে দায়িত্ব সহকারে পালন করছেন, আগামীতে হয়তো বা ভালোবাসার, একে অপরকে ভালোবাসার সেই জায়গাটা তৈরি করতে পারবো। আপনাকেও ধন্যবাদ। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, প্রাণবন্ত প্রশ্ন। আর সেই প্রশ্নের মাধ্যমে আমি আরও কিছু বলার সুযোগ পেয়েছি আপনার সামনে। আপনাকেও আন্তরিক ধন্যবাদ। একজন মুক্তিযোদ্ধার সংগ্রামী সালাম আপনাকে, ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।